আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত শিক্ষার্থী ভাই বোনেরা তৃতীয় সেমিস্টারে পরীক্ষা দেবে 2026 সালে এবং যাদের ইতিহাস বিষয় আছে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপারে যেটি 2026 সালে প্রকাশিত হয়েছে তার এসি 98 যে মডেল প্রশ্নপত্রটি আছে সেই মডেল প্রশ্নপত্রটির উত্তর সহ ব্যাখ্যা নিয়ে তোমরা এই রকম প্রশ্ন প্রথমে দেখতে পাবে, নিজেদের মধ্যে চেষ্টা করবে যে প্রশ্নপত্রটা করতে পারছো কিনা। আমি কন্টিনিউই বলে যাব, থামবো না, কিন্তু তোমরা ভিডিও পজ করে প্রশ্নের উত্তর করবে, তারপরে ভিডিও আবার রানিং করবে, ঠিক আছে? আর আমি যদি ধীরে ধীরে বলি তাহলে অনেকটা সময় লেগে যাবে, ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। প্রথম প্রশ্ন, ভারতের সুলতানি শাসনের সূচনা হয় কবে? এবার তুমি ভিডিওটা পজ করে দেবে, দিয়ে উত্তর করবে, তারপরে আমি প্রশ্নের উত্তর বলে দেব। উত্তর হবে 1206 খ্রিস্টাব্দে। এই 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার সেনাপতি কুতুবউদ্দিন আইবক ভারতের দিল্লি সুলতান শাসন প্রতিষ্ঠা করেছিল। 2 নম্বর প্রশ্ন, আব্দুর রাজ্জাক বিবরণ যে রাজবংশের কথা বলে সেটি কোনটি? উত্তর হবে, তোমরা পজ করে নেবে উত্তর বলার আগে, বিজয়নগর রাজবংশ। আব্দুর রাজ্জাক যে বইটা লিখেছিলেন সেই বইতে 1443 খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্যে দ্বিতীয় দেবরায় যখন শাসন করছিলেন তখন তিনি ভ্রমণে এসেছিলেন। তিনি ছিলেন পারস্যের একজন রাজদূত এবং বিজয়নগর সাম্রাজ্যের সমৃদ্ধির বর্ণনা তিনি করে গেছেন। 3 নম্বর প্রশ্ন, প্রথম ভক্তিবাদী প্রচারক যিনি হিন্দি ভাষায় মতাদর্শ প্রচার করেন তিনি কে? উত্তর, রামানন্দ। তিনি সন্ত রামানন্দ প্রথম ভক্তি আন্দোলনকে উত্তর ভারতে জনপ্রিয় করেন এবং সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে সংস্কৃতের পরিবর্তে স্থানীয় হিন্দি ভাষায় ধর্মপ্রচার শুরু করেন। 4 নম্বর প্রশ্ন, গুরু কা লঙ্গর প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে গুরু নানক, তিনিই ছিলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। 5 নম্বর প্রশ্ন, বাহমনি সাম্রাজ্যের দেশীয় অভিজাতদের কি বলা হতো? উত্তর হবে দাক্ষিণী বলা হতো। তার কারণ বাহমনি রাজ্যের অভিজাত সম্প্রদায় দুটি প্রধান ভাগে বিভক্ত ছিল। বিদেশি থেকে যারা আসতো তাদেরকে বলা হতো অভিজাত আফাকি, আর স্থানীয় দেশীয় মুসলিম অভিজাতদের বলা হতো দাক্ষিণী। 6 নম্বর প্রশ্ন, আদিনা মসজিদ নির্মাণ করেন কে? উত্তর হবে সিকান্দার শাহ, তিনি আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন। সিকান্দার শাহ ইলিয়াস শাহী বংশের শাসক। 1373 খ্রিস্টাব্দে বাংলায় তৎকালীন রাজধানী পান্ডুয়ায় তার বিখ্যাত আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন। 7 নম্বর, দুয়ার্তে বারবাসা কোন দেশের পর্যটক ছিলেন? উত্তর হবে পর্তুগালের পর্যটক ছিলেন। দুয়ার্তে বারবোসা ছিলেন একজন পর্তুগাল পরিব্রাজক এবং লেখক যিনি 16 শতকের শুরুতে দক্ষিণ ভারত ও বিজয়নগর সাম্রাজ্যে সফর করেছিলেন। এরপরে স্তম্ভ মেলাও প্রশ্ন কি আছে? সমুদ্র বাণিজ্য হবে মাজমা উল বাহারিন। লিঙ্গায়ত হবে শিব। লিঙ্গায়ত হবে শিব। আর দারাশিখ কি হবে? দারাশিখ হবে জাহাঙ্গীর। আর বহিরাগত মুসলমান হবে ইরানি ও তুরানি। লিঙ্গায়ত ছিল শিবের উপাসক, মনে রাখবে লিঙ্গায়ত ছিল শিবের উপাসক। 9 আবার আর একটা স্তম্ভ মেলানো প্রশ্ন দিয়েছে। এখানে স্তম্ভ মেলানো প্রশ্ন কবির হবে, এখানে উত্তর হবে কাশী। তারপরে গুরু নানক হবে এখানে পাঞ্জাব। তারপরে মীরাবাই হবে রাজস্থান।
আর তুকারাম হবে মহারাষ্ট্র। তাহলে অপশন কোনটা হলো? অপশন এ। 10 নম্বর প্রশ্ন, ভক্তিবাদের মূল কথা হলো আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের মধ্য দিয়েই মোক্ষ বা মুক্তি লাভ সম্ভব। এটা সঠিক হবে। ভক্তিবাদের সাধকরা ধর্মীয় গ্রন্থের বিশুদ্ধতা বজায় রাখার জন্য সংস্কৃত প্রচার করতেন। এটা অশুদ্ধ হবে। তাহলে উত্তর হবে এ ঠিক আর বি ভুল। কৃষ্ণদেব রায়ের সভাকবি কে ছিলেন? উত্তর হবে পেদ্দান ছিলেন কৃষ্ণদেব রায়ের সভাকবি। 12, বিজয়নগরের আর্থিক সমৃদ্ধির মূলে কি ছিল? উত্তর হবে বহির্বাণিজ্য। কারণ বিজয়নগর সাম্রাজ্যের সমৃদ্ধি ও প্রচুর ধন সম্পদের প্রধান কারণ ছিল অভ্যন্তরীণ বাণিজ্য, অর্থাৎ দেশের ভেতরে বাণিজ্যের পাশাপাশি তারা আরব ও ইউরোপের সাথেও লাভজনক বহির্বাণিজ্য করতেন। 13 নম্বর প্রশ্ন, ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে আকবর মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেন কিন্তু মারা যান একজন সমন্বয়বাদী হিসাবে। তিনি যে আদর্শ প্রচার করেছিলেন সেটি কি ধরনের আদর্শ? সেটা উত্তর হবে সুল-ই-কুলের আদর্শ। তিনি সুলিকুল এবং দ্বীন-ই ইলাহি আদর্শ প্রচার করেছিলেন। তিনি সুলিকুল মানে বোঝাতে চেয়েছেন যে সহনশীলতা ও সর্বজনীন শান্তি। 14 নম্বর প্রশ্ন, সুফিদের শিক্ষককে কি বলা হতো? উত্তর হবে পীর বলা হতো। সুফি ধর্মে আধ্যাত্মিক শিক্ষক এবং গুরুকে পীর বা মুর্শিদ বলা হতো এবং শিষ্যকে বলা হতো মুরিদ। 15 নম্বর প্রশ্ন, ভারতীয় ধর্ম ও সমাজের ওপর ভক্তিবাদের প্রভাব সম্পর্কে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়, তবু এর প্রভাব ছিল অপরিসীম। কারণ এই ধর্মের প্রভাবেই হিন্দু মুসলিম বিভেদ কমে গেছিল। কারণ ভক্তি আন্দোলনে মানবপ্রেম ও উদারতার বার্তা ছড়িয়ে সমাজে যে বৈষম্য, হিন্দু মুসলমানদের মধ্যে যে দূরত্ব, এই বিষয়গুলি অনেক কমিয়ে এনেছিল। 16, রাজা গণেশের পর বাংলায় সিংহাসনে বসেন কে? উত্তর হবে জালালউদ্দিন। রাজা গণেশ পুত্র যদু ইসলাম ধর্ম গ্রহণ করে জালাউদ্দিন মোহাম্মদ শাহ নাম নিয়ে বাংলা সিংহাসনে আরোহণ করেছিলেন। 17, শ্রীকৃষ্ণ বিজয়ের রচয়িতা হলেন কে? উত্তর হবে মালাধর বসু। পঞ্চদশ শতকে বাঙালি কবি মালাধর বসু ভাগবতের বঙ্গানুবাদ করে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যগ্রন্থটি রচনা করেন। এর জন্য রুকনুদ্দিন বরবক শাহ তাকে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করেছিল। 18, ড্যাশ ও ড্যাশের রচনায় বিজয়নগর রাজ্যের সমৃদ্ধির কথা ফুটে উঠেছে। উত্তর পায়েজ এবং আব্দুর রাজ্জাক এই দুজনের রচনায় বিজয়নগর রাজ্যের সমৃদ্ধির কথা ফুটে উঠেছে। পর্তুগিজ পর্যটক ডমিঙ্গো পায়েজ এবং পারস্যের দূত আব্দুর রাজ্জাক উভয়েই তাদের ভ্রমণ বৃত্তান্তে বিজয়নগরের অসামান্য যে ধন সম্পদ ও নগর সমৃদ্ধ ছিল তার চমৎকার বিবরণ দিয়েছেন। ইকতার শাসনকর্তাকে কি বলা হতো? উত্তর হবে ইকতাদার। বা মুক্তি বা ওয়ালি। সুলতানি আমলে প্রশাসনিক সুবিধার জন্য রাজ্যকে কতগুলি অঞ্চল বা ইকতায় ভাগ করা হতো। এই ইকতার দায়িত্বে থাকা সামরিক ও বেসামরিক শাসককে বলা হতো কি? ইকতাদার। 20 নম্বর প্রশ্ন, কোন সঙ্গীতের ওপর সুফিদের অবদান স্মরণীয় হয়ে আছে? উত্তর কাওয়ালি। সুফি সাধক ও কবি আমির খসরু এবং চিস্তিয়া সুফি ধারার সাধকেরা ভক্তি প্রকাশের মাধ্যম হিসাবে কাওয়ালি সঙ্গীতের ধারাকে বিকশিত করেছিল। 21 নম্বর প্রশ্ন, অবশিল্পায়নের প্রধান কারণ ছিল কি? উত্তর বৈষম্যমূলক শিল্পনীতি।
অর্থাৎ আমাদের দেশের কারখানায় উৎপাদিত পণ্যের দাম বিদেশে বাজারে বিক্রি করতে গেলে প্রচুর চড়া হারে শুল্ক নিত, কিন্তু ইংল্যান্ডের পণ্য অনেক সস্তায় শুল্কবিহীনভাবে সারা পৃথিবীতে এবং ভারতে বিক্রি হতো। সেই কারণে ভারতীয় পণ্যের দাম বেড়ে গেছিল, আর ভারতের পণ্য বেড়ে যাওয়ার জন্য কেউ কিনছিল না, আর না কেনার জন্য কারখানাও বন্ধ হয়ে গেছিল। 22, প্রথম স্বদেশী জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করেন কে? উত্তর চিদাম্বরম পিল্লাই। তিনি প্রথম তামিলনাড়ুতে তিনি তামিলনাড়ুর নেতা চিদাম্বরম পিল্লাই 1906 খ্রিস্টাব্দে ব্রিটিশদের একচেটিয়া নৌবাণিজ্য চ্যালেঞ্জ করতে স্বদেশী স্টিম নেভিগেশন কোম্পানি স্থাপন করেন। 23 নম্বর, র্যাডক্লিফ লাইন প্রতিষ্ঠা করেন কে? বা র্যাডক্লিফ লাইন কে টেনেছিলেন? এটা মনে রাখবে, সিআর র্যাডক্লিফ। আর কার মধ্যে সীমারেখা ছিল? ভারত আর বাংলাদেশের সীমারেখা, বা ভারত পাকিস্তানের মধ্যে সীমারেখা। 24 নম্বর প্রশ্ন, হোয়াইট ম্যানস বার্ডেন তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? উত্তর রুডিয়ার্ড কিপলিং। তিনি বলতেন শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা আছে ভারতীয়দের সভ্য করার জন্য। 25, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থটি লিখেছেন কে? উত্তর হবে লেনিন লিখেছিলেন। তিনি 1916 সালে বিখ্যাত এই গ্রন্থটি রচনা করেন, যেখানে তিনি ব্যাখ্যা করেন কিভাবে পুঁজিবাদ তার চরম সীমায় পৌঁছে সাম্রাজ্যবাদে রূপ নেয়। ম্যাকাও বন্দর কোথায় অবস্থিত? উত্তর হবে চীনে অবস্থিত। এরপরে প্রশ্ন, স্তম্ভ মেলাও প্রশ্নে প্রথমে আছে 1664 খ্রিস্টাব্দ। 1664 খ্রিস্টাব্দ হবে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল। 1600 খ্রিস্টাব্দ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল। আর এইখানে ইয়ান্দাবুর সন্ধি হয়েছিল 1826 খ্রিস্টাব্দে, আর গন্ডমার্কের সন্ধি হয়েছিল 1879 খ্রিস্টাব্দে। অপশন ডি হলো সঠিক উত্তর। 28, বিবৃতি আছে। সপ্তদশ শতকে ইউরোপীয় রেনেসাঁস সমগ্র বিশ্বে রাজনৈতিক, আর্থসামাজিক, সাংস্কৃতিক ও অন্যান্য ক্ষেত্রে নানাভাবে প্রভাবিত করে। এটা ঠিক হবে। আর বিবৃতি বি, এর ফলে নতুন পৃথিবী বা নিউ ওয়ার্ল্ড আবিষ্কৃত হয়, এটাও ঠিক হবে। তাই উত্তর হবে অপশন বি হলো এর কারণ। তার কারণ ইউরোপীয় রেনেসাঁ বা নবজাগরণের যুগে ইউরোপীয়রা নতুন নতুন দেশ আবিষ্কারের জন্য জাহাজ নিয়ে সমুদ্র যাত্রায় বেরিয়ে পড়েছিল। ঘটনাক্রম অনুসারে সাজাও। এখানে ঘটনাক্রম অনুসারে সাজাতে দিয়েছে। প্রথমে কি হবে? প্রথমে ব্রিটিশ বাণিজ্য প্রসার, এটা একই হবে। তারপরে তারা কি করেছিল? তারপরে তারা ভারতে আগমন হয়েছিল ব্রিটিশ বাণিজ্য প্রসারের উদ্যোগ নেওয়ার পরে। তারপরে ভারতে এসে তারা পলাশী যুদ্ধ করেছিল 1757-তে। তারপরে করেছিল বক্সারের যুদ্ধ, সেটা পরে হয়েছে সবার। এরপরে 30, যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্য কোনো দেশে শাসন কায়েম করে তাকে কি বলা হয়? সাম্রাজ্যবাদ বলা হয়। যে নীতির মাধ্যমে, নীতিটাকে বলা হয় সাম্রাজ্যবাদ, আর যে দেশটাকে শাসন করছে সেটা হয়ে যায় উপনিবেশবাদ। অর্থাৎ সাম্রাজ্যবাদে দুর্বল রাষ্ট্রের উপরেই কর্তৃত্ব বজায় রাখা হয়। 31, সাম্রাজ্যবাদ হলো কোন একটি দেশের দ্বারা অন্য কোনো দেশের ওপর প্রকাশ্যে অপ্রকাশ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। বলেছেন কে? উত্তর হবে চার্লস হজেজ। তিনি এই কথাটি বলেছেন। আন্তর্জাতিক সম্পর্কে বিশ্লেষক চার্লস হজেজ সাম্রাজ্যবাদের সংজ্ঞায় এই বক্তব্যটি উপস্থাপন করেছিলেন।
এখানে স্তম্ভ মেলাতে হবে। মোজাম্বিক, পর্তুগালের উপনিবেশ, সোমালিয়া, ইতালির উপনিবেশ, কঙ্গো, বেলজিয়ামের উপনিবেশ, আর মরক্কো স্পেনের উপনিবেশ। এরপরে নতুন বিশ্ব নামকরণ করেছিলেন কে? উত্তর, আমেরিগো ভেসপুচি নতুন বিশ্বের নামকরণ করেছিলেন। তিনি ছিলেন ইতালীয় নাগরিক। তিনি আমেরিকা মহাদেশ আবিষ্কারের পর সেটিকে মুন্ডাস নোভাস বা নিউ ওয়ার্ল্ড নামকরণ করেছিলেন। বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা ছিলেন কে? প্রফুল্লচন্দ্র রায়। 1901 খ্রিস্টাব্দে তিনি দেশীয় উদ্যোগে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেছিলেন। মহলারি ব্যবস্থার প্রবর্তন করেন কে? উত্তর, হোল্ট ম্যাকেঞ্জি। মহল কথার অর্থ হলো গ্রাম। পাঞ্জাব প্রদেশে এই মহলারি ভূমি রাজস্ব বন্দোবস্ত চালু করেছিলেন হোল্ট ম্যাকেঞ্জি 1822 খ্রিস্টাব্দে। 36, ইন্দোনেশিয়ায় কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? ইংল্যান্ডের উপনিবেশ ছিল। সরি, ইংল্যান্ড নয়, হল্যান্ড হবে। ঠিক আছে, হল্যান্ড বা ডাচদের উপনিবেশ ছিল। 37, অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা ছিলেন কে? উত্তর হবে অ্যাডাম স্মিথ। তিনি অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা ছিলেন। দেশে কোনো বাণিজ্য করতে কেউ যদি যায় তাহলে কোনো রকম সেই ব্যবসা বাণিজ্য করতে আসা ব্যক্তির ওপর কোনো রকম শুল্ক চাপানো যাবে না, এই নীতিতে তিনি বিশ্বাস করতেন, যেটাকে বলা হতো লেইসেজ ফেয়ার। 38, টিউনিক জাতির অংশ ছিল জার্মানরা। টিউনিক জাতির অংশ ছিল জার্মানরা। 39, ইনকা সভ্যতা ধ্বংস করেন কে? ফ্রান্সিসকো পিজারো ইনকা সভ্যতা ধ্বংস করেছিলেন। 1532 খ্রিস্টাব্দে স্পেনীয় অভিযাত্রী ফ্রান্সিসকো পিজারো দক্ষিণ আমেরিকার পেরুর সমৃদ্ধ ইনকা সভ্যতা আক্রমণ ও ধ্বংস করেন। 40, সূর্যাস্ত আইন জড়িয়ে ছিল যে ভূমি রাজস্ব বন্দোবস্তের সঙ্গে? উত্তর হবে চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে। আমাদের মডেল প্রশ্ন হয়ে গেল। এরপরে আমরা পরের মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।